দেখেন 2 নম্বর এক্সাম্পলে কি বলতেছে, আমাদের 1 নম্বর এক্সাম্পলে একটা টেনশন মেম্বার হিসেবে একটা আই সেকশন বা যেটাকে আমরা ডাব্লিউ সেকশন বলে থাকি সেই ডাব্লিউ সেকশন ছিল। 2 নম্বর যে আমাদের প্রবলেমটা আছে, 2 নম্বর প্রবলেমটাতে এখানে আমাদের একটা টেনশন মেম্বার হিসেবে এখানে একটা অ্যাঙ্গেল বা এল সেকশন ইউজ করা হয়েছে। এই এল সেকশন বা অ্যাঙ্গেল এরকম টেনশন মেম্বার আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন। অনেক ক্ষেত্রে আপনার মোটামুটি যে ধরেন এখানে একটা বিম আছে, একটা কলাম আছে। এই দুইটা বিম কলামকে একসাথে কানেক্ট করার জন্য এইখানে একটা অ্যাঙ্গেল লাগানো হয় এবং অ্যাঙ্গেলটার এইখানে পুরাটা আইদার এখানে বোল্ট দিয়ে লাগানো যায় অথবা পুরাটা এখান থেকে শুরু করে এ পর্যন্ত পুরাটা ওয়েল্ডিং করা যায়। অথবা বোল্ট অথবা রিভেটস এর কোনো মাধ্যমে সেখানে কানেকশন দেওয়া যায়। অর্থাৎ একটা অ্যাঙ্গেল বা এল সেকশনকেও দুইটা স্ট্রাকচারাল মেম্বারের সাথে কানেক্টর হিসাবে বা টেনশন মেম্বার হিসাবে ইউজ করা যায়। তো আমাদের এখানে যে প্রবলেমটা বলতেছে ভেরিফাই দ্য টেনসাইল স্ট্রেংথ অফ অ্যান ASTM A36 L 4x4 half with one line of 4 3/4 ইঞ্চি diameter boards in standard holes। তার মানে হলো আমাদের এখানে যে এল সেকশনটা আছে সেই এল সেকশনটার নমিনেশন বলে দিছে এটার। আর এল 4x4 এর এই এল সেকশনটার ডেজিগনেশন হলো এটা। এই এল সেকশনের 4x4 দ্বারা কি বোঝায় এটাও আপনাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম, যদি মনে পড়ে থাকে। আমি আরো একবার বলে দিতেছি, এল সেকশনের ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটা এই সংখ্যাটা ডিফাইন করে হলো আমাদের একদম এই লেন্থটাকে, এল সেকশনের এই বরাবর লেন্থটাকে প্রথম যে সংখ্যা সেটা দ্বারা ডিনোট করা হয়। সেকেন্ড যে সংখ্যা সেটা দ্বারা আমাদের এই যে এর নিচের যে প্রস্থ যতটুকু এই ডিস্টেন্সটাকে আমরা মেইনলি এই সেকেন্ড সংখ্যাটা দ্বারা ডিনোট করি এবং এখানে যে হাফ বা থার্ড যে সংখ্যাটা সেই সংখ্যাটা মেইনলি এই সেকশনটা এই অংশটা অথবা এই অংশটা এই দুইটারই থিকনেস সেমই থাকে এবং সেই থিকনেসটাই মেইনলি এই থার্ড এই অংশটা দ্বারা ডিনোট করা হয়। এখন আমাদের এই এল সেকশনটার টেনসাইল স্ট্রেংথ ভেরিফাই করতে হবে। কার সাপেক্ষে ভেরিফাই করতে হবে? আমাদের এখানে বলে দিছে দ্য মেম্বার ক্যারিস এ ডেড লোড অফ 20 কিপস এন্ড লাইভ লোড অফ 60 কিপ। তার মানে হলো আমরা এই যে এল সেকশন যেটা আছে এল সেকশনটা ডিজাইন স্ট্রেংথ বের করব। ডিজাইন স্ট্রেংথ বের করে দেখব যে সে এই 20 কিপ ডেড লোড আর 60 কিপ লাইভ লোড এই পরিমাণ লোড সে ক্যারি করতে পারবে কিনা, এই পরিমাণ লোড সে নিতে পারবে কিনা আমরা সেটা চেক দিব। তো আমরা যদি আমাদের হ্যান্ড সলিউশন থেকে দেখার চেষ্টা করি, আমরা জানি যে টেনশন মেম্বারের ক্ষেত্রে ডিজাইন স্ট্রেংথ বের করার হলো দুইটা পার্ট আছে। একটা পার্ট হলো টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ আর একটা পার্ট হলো টেনসাইল রাপচার স্ট্রেংথ। টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ আর রাপচার স্ট্রেংথ এই দুইটা থেকে মেনলি আমাদের চেক দিতে হয় যে সে ওই পরিমাণ লোড নিতে পারবে কি। তো আমরা যদি সলিউশন থেকে দেখি, প্রথমে আমাদের যে স্টিলের সেকশনটা দেওয়া আছে, স্টিলের সেকশনটা হলো W4x4 এখানে বলা আছে, প্রশ্নে বলা আছে A36 স্টিল। A36 স্টিলের জন্য এই Fy এর ভ্যালুটা 36 KSI আর আলটিমেট স্ট্রেংথ যেটা Fu যেটা সেটা হলো 58 KSI। আমাদের প্রশ্নতেই বলা আছে বোল্টের ডায়ামিটার হলো 3/4 ইঞ্চি, এটা 20 কিপের ডেড লোড ক্যারি করে এবং 60 কিপের লাইভ লোড ক্যারি করে। এখন আমরা প্রথমেই কি করি, প্রথমে আমরা এখান থেকে টোটাল আসলে সে কি পরিমাণে লোড ক্যারি করতেছে সেই টোটাল লোডের পরিমাণটা আমরা বের করে নেই। টোটাল লোড ইকুয়াল টু, এটা আপনারা মোটামুটি সবাই জানেন, এলআরএফডি মেথড বা ইউএসডি মেথডের কথা যদি বলি সেক্ষেত্রে টোটাল লোড ক্যালকুলেশনের ফর্মুলাটা হলো 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড। তো এখানে সেটাই করা হয়েছে 1.2 ইন্টু ডেড লোড 20 কি প্লাস 1.6 ইন্টু লাইভ লোড 60 কি। সো এটা ক্যালকুলেশন করে টোটাল লোড আসতেছে 120 কি। অর্থাৎ আমাদের এই যে এল সেকশনটা আছে সেই এল সেকশনটার উপরে 120 কি লোড পড়তেছে। এখন এটার আমি ডিজাইন স্ট্রেংথ বের করব। স্ট্রেংথ বের করার পরে দেখব সে 120 কি লোড নিতে পারে কিনা। সো এখানে ডিজাইন স্ট্রেংথ দুই রকম, একটা হলো টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ আর একটা হলো টেনসাইল রাপচার স্ট্রেংথ। তো টেনসাইল ইল্ডিং স্ট্রেংথের ফর্মুলাটা জাস্ট সিম্পল, Ty equal to Fy into Ac। এখানে Tny লেখার কারণটা হলো আমরা বুঝাইতেছি এটা নমিনাল স্ট্রেংথ, তাই এখানে n লিখতেছি। কেউ যদি Ty লেখেন তাও কোনো অসুবিধা নাই। তো ফর্মুলাটা জাস্ট সিম্পল একটা ফর্মুলা, Fy into Ag। Fy টা আমি ডাইরেক্ট আমার যে প্রশ্নে যত মানের স্টিল দেওয়া আছে সেখান থেকে আমি Fy এর ভ্যালুটা পাবো। এখানে আমার A36 স্টিল দেওয়া আছে, আমরা জানি A36 স্টিলের জন্য Fy এর ভ্যালুটা 36 KSI। তাহলে Fy এর জায়গায় আমরা 36 বসাই দেই এবং এজিটা কি গ্রস এরিয়া। গ্রস এরিয়া আমরা জানি যদি এরকম কোনো স্টিলের সেকশন থাকে সেটা এল সেকশন হোক অথবা ডাব্লিউ সেকশন হোক, তাহলে সেই ক্ষেত্রে গ্রস এরিয়া যেটা গ্রস এরিয়াটা আমাদের এআইসি টেবিল থেকে ক্যালকুলেশন করতে হয় বা এআইসি টেবিল থেকে আমাদের বের করে নিতে হয়। এখন
আমি আপনাদেরকে যে এআইসি টেবিলটা দিয়েছি সেখানে শুধুমাত্র ডাব্লিউ সেকশনের টেবিলের ভ্যালুগুলাই ছিল বা শুধু ডাব্লিউ সেকশন গুলাই ছিল। আসলে আমি এখান থেকে মেইনলি টোটাল যে এআইসি টেবিল সেখান থেকে শুধু ডাব্লিউ সেকশনের অংশটা ক্রপ করে নিয়ে আপনাদেরকে দিয়েছিলাম। টোটাল যে ফুল যেটা আর কি এআইসি টেবিল সেটা অনেক বড় একটা টেবিল, সেটা প্রায় 63 পেজের একটা টেবিল, ওটা আমার কাছে আছে, ওটা আমি দিয়ে দিব যদি এটা থেকে দেখাই। এই যে এইটা এই 63 পেজের এই ফাইলটা হলো একদম টোটাল স্টিলে যতগুলো সেকশন হইতে পারে সবগুলো সেকশনের জন্য এআইসি টেবিল। সো এখানে ডাব্লিউ সেকশনের পাশাপাশি অন্যান্য যে সমস্ত সেকশন হইতে পারে সবগুলাই এখানে আছে। সো এইখান থেকে এই যে দেখেন এখানে উপরে ডাব্লিউ সেকশনের পরে এল সেকশনও আছে। তো এখন এই এল সেকশনে যদি আমরা এজি বের করতে চাই তাহলে আমাদের এই এল সেকশনের এই টেবিলে আসতে হবে, টেবিলে এসে আমাদের এই এরিয়ার ভ্যালুটা খুঁজতে হবে। এখন আমাদের প্রশ্নে যে ভ্যালুটা দেওয়া আছে, যে সেকশনটা দেওয়া আছে সেটা হলো এল ফোর ইন্টু ফোর ইন্টু হাফ। তাহলে আমাদের এই এআইসি টেবিলে এল ফোর ইন্টু ফোর ইন্টু হাফ খুঁজে পেতে হবে। তো এখানে আমি দেখতেছি এটা এল টুয়েলভ, আমরা জানি যে এটা আস্তে আস্তে কমতে কমতে যায়, কমতে কমতে যায়। এখানে আমরা দেখতেছি এল সিক্স, আরো নিচে আছে এই এখানে এল ফাইভ, তার মানে আরো নিচে। এই যে এখানে এখান থেকে এল ফোর শুরু হয়েছে, দেখেন এল ফোর ইন্টু ফোর ইন্টু প্রথমটা আছে থ্রি বাই ফোর, তাহলে প্রথম দুইটা মিলে গেছে, এখন তৃতীয় অংশটা আমাকে খুঁজতে হবে এল ফোর ইন্টু হাফ। এই যে এটা হলো আমাদের এল ফোর ইন্টু হাফ। এখন এই ফোর ইন্টু হাফের জন্য আমাদের এরিয়ার ভ্যালুটা বের করতে হবে। সো এখানে এই এল সেকশনের জন্য যত রকম প্রপার্টিস প্রয়োজন এখানে সব প্রপার্টিসই দেওয়া আছে। সো এখানে যে 3 নাম্বার কলামে আমরা দেখতেছি এখানে লেখা আছে এরিয়া। এল ফোর ইন্টু হাফের জন্য আমরা এরিয়া এখান থেকে পাইতেছি এই যে 3.75 ইঞ্চি স্কয়ার। এখান থেকে নিয়ে এসে মেনলি আমি এখানে বসাইছি যে এরিয়া ইকুয়াল টু 3.75 ইঞ্চি স্কয়ার, এটা ফ্রম টেবিল, মানে এই এল এর এই টেবিল থেকে নিয়ে আসছি। এখন যদি পরীক্ষায় এই ম্যাথ থাকে তাহলে আপনাদের ডাব্লিউ সেকশনের যে এরকম এই টেবিল সেই টেবিলের সাথে এল সেকশনের টেবিলও দেওয়া থাকবে, সেখান থেকে আপনাদের খুঁজে ভ্যালুটা বসানো লাগবে। এখন আমরা যদি এজি এর ভ্যালুটা বসাই দেই, এফ ওয়াই এর ভ্যালুটা আমি প্রশ্ন থেকে পাইতেছি 36, এজি এর ভ্যালু 3.75, তাহলে নমিনাল স্ট্রেংথ আসছে 135 কি। আমরা জানি নমিনাল স্ট্রেংথের সাথে যদি আমরা একটা ফ্যাক্টর অফ রিডাকশন ফ্যাক্টর পাই গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা ডিজাইন স্ট্রেংথ পাবো। তাই নমিনাল স্ট্রেংথের সাথে একটা পাই গুণ করলাম, ডিজাইন স্ট্রেংথ টি ওয়াই ইকুয়াল টু পাই ইনটু টি এন ওয়াই। আমরা বলছিলাম যে যখন আমরা টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ বের করব সেক্ষেত্রে আমরা পায়ের ভ্যালুটা ইউজ করব 0.85, 0.85 ইন্টু 135, এটা করলে আমাদের ডিজাইন স্ট্রেংথ আসে 114 কিউ। তাহলে আমাদের লোড আসতেছিল টোটাল দেখেন 120 কিউ, এই যে টোটাল লোড আসতেছিল 120 কিউ, আর এখান থেকে আমরা ইল্ডিং স্ট্রেংথ পাইলাম 114 কিউ। তার মানে কি আমাদের যে এল সেকশনটা দেওয়া আছে সেই এল সেকশনটা ফেল করবে, সেই এল সেকশনটা এই পরিমাণ লোড দিতে পারবে না। তাই এখানে আমি কমেন্টে লিখে দিছি নট ওকে। তাহলে টেনসাইল ইল্ডিং এর পরে এখন আমাকে টেনসাইল রাপচার স্ট্রেংথ চেক দিতে হবে। সো টেনসাইল রাপচার স্ট্রেংথের ফর্মুলা হলো এটা এফ ইউ ইনটু এ ই। এফ ইউ যেটা সেটা হলো আলটিমেট স্ট্রেংথ, এটা আমি পাবো আমাদের যে কত আমাদের স্টিল ইউজ করেছে সেটার উপরে ডিপেন্ড করে। আমাদের যেহেতু এ 36 বলছে, আমরা জানি এ 36 এর জন্য এফ ওয়াই এর ভ্যালু 36 কেএসআই এবং এফ ইউ এর ভ্যালু হলো 58 কেএসআই। এটা প্রশ্নে দেওয়া থাকতেও পারে, নাও দেওয়া থাকতে পারে, আপনাদের জন্য সেফ হলো এই ভ্যালুগুলো মুখস্থ করে রাখা। এফইউ এর সাথে এখন আমার নতুন যেটা প্রয়োজন সেটা হলো এই, এইটা হলো ইফেক্টিভ এরিয়া। সো ইফেক্টিভ এরিয়া বের করার আবার আমরা আরেকটা সূত্র বলছিলাম, ইফেক্টিভ এরিয়া ইকুয়াল টু ইউ বার ইনটু এ এন, ইউ বার ইনটু এ এন। তাহলে আমাকে সেপারেটলি এখন ইউ বার এবং এ এন এই দুইটা ভ্যালু বের করতে হবে। ইউ বার যেটা সেটাকে আমরা বলছিলাম শেয়ার ল্যাগ ফ্যাক্টর। এই শেয়ার ল্যাগ ফ্যাক্টরের অনেক রকম ফর্মুলা হয়, বিভিন্ন সেকশনের জন্য বিভিন্ন রকম ফর্মুলা হয়, তবে এই ফর্মুলা যেটা সেটা হলো কমন সব সেকশনের জন্য এই ফর্মুলাটা কার্যকর। তাই আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করব বলছিলাম যে সেকশনই থাকুক না কেন। তো সেক্ষেত্রে ইউ এর ফর্মুলাটা হলো 1 মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এল। 1 মাইনাস এক্স বার যেটা সেটা হলো সেন্ট্রয়েড, এই এক্স বারের ভ্যালুটা ডাইরেক্ট প্রশ্নেই দেওয়া থাকবে, এক্স বারের ভ্যালুটা এখানে ডাইরেক্ট প্রশ্নের সাথেই দেওয়া থাকবে। এটা ডাইরেক্ট এখানে এএসসি টেবিল থেকে নিছে, এখানে এএসসি টেবিলে এখানে এক্স বার আছে, যদি আমি হাফ এখানে যাই আপ বরাবর গেলে এখানে এই এক্স বারের ভ্যালুটা 1.18। এক্স বারের ভ্যালুটা আমি ডাইরেক্ট প্রশ্নে দিয়ে দিব, এটা যদি কেউ টেবিল থেকে বের করে নিতে চান সেটাও নিতে পারেন, অথবা আমি ডাইরেক্ট এটা এক্স বারের ভ্যালুটা প্রশ্নে দেওয়া থাকবে। সো এক্স বার যদি আমি জানি তাহলে এল আমার প্রয়োজন। এলটা আমি কি বলছিলাম, এলটা বলছিলাম একদম আমাদের যে প্রথম যে
বোল্ট আছে প্রথম বোল্ট থেকে শুরু করে শেষ বোল্টের প্রথম বোল্টের মানে সেন্টার থেকে শেষ বোল্টের সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হলো আমাদের এল বা বোল্টিং লেন্থ, বোল্টেড লেন্থ। বোল্টেড লেন্থ আমি এখানে যদি বলি তাহলে বোল্টেড লেন্থ আমরা কতটুকু পাইছি, যে লেন্থ বিটুইন ফার্স্ট অ্যান্ড লাস্ট বোল্ট, এখানে প্রত্যেকটা বোল্টের মধ্যে দেখেন ডিস্টেন্স বলা আছে 3 ইঞ্চি, তার মানে প্রত্যেকটা বোল্টের সেন্টার টু সেন্টার স্পেসিং হলো 3 ইঞ্চি। তাহলে এখানে 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি, তাহলে টোটাল লেন্থটা আমরা পাইতেছি 9 ইঞ্চি। সেটাই যদি আমি বসাই দিই 1 মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এল, অর্থাৎ 1 মাইনাস 1.18 ডিভাইডেড বাই 9, এখান থেকে ইউ এর ভ্যালুটা আসতেছে 0.87। এবং এ এন যেটা সেটাকে আমরা বলতেছিলাম নেট এরিয়া, নেট এরিয়াকে আমরা বলছিলাম গ্রস এরিয়া থেকে আমাদের যে বোল্ট আছে সেই বোল্টের এরিয়াটুকু বাদ দিলে আমরা যেটা পাবো সেটাই হলো আমাদের নেট এরিয়া। তো এই ক্ষেত্রে আমাদের দেখেন এই যে ফিগার, দেখেন ফিগারের এখানে আমাদের এখানে বলতেছে আমাদের এটা যে প্ল্যান থেকে আমরা দেখতেছি যে একটা লাইন বরাবর একটা লাইনে এখানে টোটাল 4টা বোল্ট আছে। কিন্তু আমাদের এটা কনফিউজ হওয়া যাবে না যে আমাদের সেই টেনশন মেম্বারটা, সেই টেনশন মেম্বারটার সাথে আসলে বোল্ট কয়টা আছে। এখানে যদি দেখি দেখেন আমার প্ল্যানে বলতেছে 4টা বোল্ট আছে, 4টা বোল্ট মানে হলো এই 4টা জায়গায় 4টা এরকম এল সেকশন আছে, কিন্তু প্রত্যেকটা প্রতি একটা সিঙ্গেল এল সেকশনের সাথে কিন্তু বোল্ট আছে একটা। তাহলে যদি আমি এই এল সেকশনটার নেট এরিয়া বা এএন বের করতে চাই তাহলে এটার গ্রস এরিয়া থেকে শুধুমাত্র আমি একটা বোল্টের এরিয়াটুকু বাদ দিব। একটু যদি আমি আগের প্রবলেমের সাথে কম্পেয়ার করি দেখেন এই যে এখানে যে টেনশন মেম্বারটা ছিল, দেখেন এই টেনশন মেম্বারটার ক্ষেত্রে আমি যদি প্ল্যানে দেখি, প্ল্যানে এখানে 4টা বোল্ট দেখাইতেছিল, আবার এখানে টেনশন মেম্বারের গায়েও 4টা বোল্টের দেখাইতেছিল। এই জন্য আমরা যখন এটা নেট এরিয়া বের করি তখন কিন্তু আমরা 4টা বোল্টের এরিয়া বাদ দিছিলাম। এটা যখন নেট এরিয়া বের করি এই যে দেখেন 4টা ভোল্টের এরিয়া বাদ দিছিলাম। কিন্তু এটা সতর্ক থাকতে হবে, এইখানে আমাদের যে টেনশন মেম্বারটা দেখানো আছে সেই টেনশন মেম্বারটার সাথে শুধুমাত্র একটা ভোল্ট লাগানো আছে, তাই এখানে শুধুমাত্র আমরা একটা ভোল্টের এরিয়ায় বাদ দিব। তাহলে দেখেন নেট এ এন ইকুয়াল টু এজি মাইনাস, মানে অর্থাৎ গ্রস এরিয়া যেটা 3.75, এই 3.75 মাইনাস, যেহেতু এখানে একটা ভোল্টের এরিয়া বাদ দিতেছি তাই এখানে 1 লেখাও যা না লেখাও তাই, কেউ চাইলে লিখতে পারেন। একটা ভোল্টের জন্য ডায়ামিটার দেওয়া আছে 3/4 ইঞ্চি, এবং সেই আমরা বলছিলাম যে ভোল্টের ডায়ামিটার থেকে আমরা 1/8 যেটা এটুকু হলো ক্লিয়ার স্পেস, আমাদের এতটুকু পরিমাণ ক্লিয়ার স্পেস প্রোভাইড করতে হবে যাতে আমাদের যে নাটটা আছে সেই নাটটা ভোল্টের মধ্যে ঢুকতে পারে। এবং তার সাথে আমরা বলছিলাম থিকনেস গুণ করব। এখন থিকনেস কিভাবে পাবো, এই যে আমি এই এল সেকশন থেকে ডাইরেক্ট বুঝতে পারবো যে আসলে এল সেকশনটার থিকনেস কত। আমি প্রথমে বলে দিলাম যে এখানে যে 3টা অংশ আছে, প্রথম 4 দ্বারা বোঝাই এই এল সেকশনটার এই লেন্থ, সেকেন্ড 4 দ্বারা বোঝাই এই এল সেকশনটার এই প্রস্থ, এবং থার্ড যে হাফ সেই হাফ দ্বারা বোঝাই এল সেকশনটার থিকনেস। তাহলে সেখান থেকে থিকনেসটা আমি বলতে পারছি 1/2, 1/2 মানে হচ্ছে 0.5। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের নেট এরিয়া যেটা নেট এরিয়ার ভ্যালুটা আসতেছে 3.31 ইঞ্চি স্কয়ার। তাহলে এখন যদি আমি ইফেক্টিভ এরিয়া বের করি ইউ ইনটু এ এন, ইউ এর ভ্যালুটা হচ্ছে 0.87 এবং এ এন এর ভ্যালুটা হচ্ছে 3.31। তাহলে এটা ক্যালকুলেশন করলে এ ই এর ভ্যালুটা আসে 2.88। তাহলে আমি এফ ইউ ও জানি, এ ই ও জানি, এখন জাস্ট আমি ফর্মুলায় বসাই দিব। টেনসাইল রাপচার স্ট্রেংথ, এখানে টি এন আর লেখার মানে হলো নমিনাল টেনসাইল রাপচার স্ট্রেংথ ইকুয়াল টু 58 ইনটু 2.88, সেখান থেকে আসতেছে 167.14 কিউব। যদি ডিজাইন স্ট্রেংথ বের করতে চাই তাহলে এটার সাথে একটা ফাই গুণ করতে হয়, সেই রাপচারের ক্ষেত্রে সেই ফাইয়ের ভ্যালুটা হয় 0.75, 0.75 ইনটু 167.14 যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের ডিজাইন স্ট্রেংথটা আসে 125 কিউব। আমাদের টোটাল লোডটা ছিল 120 কিউব এবং আমাদের এই রাপচারের ক্ষেত্রে ডিজাইন স্ট্রেংথটা আসতেছে 125 কিউব। তার মানে কি আমি যে দুইটা চেক দিলাম সেক্ষেত্রে দেখলাম টেনসাইল ইল্ডিং এর ক্ষেত্রে সেটা নট ওকে আসতেছে, কিন্তু টেনসাইল রাপচারের ক্ষেত্রে সেটা ওকে আসতেছে। তাই আমি ফাইনালি জাস্ট একটা কমেন্ট করে দেব, সো দ্য টেনশন মেম্বার উইল ফেল এগেইনস্ট টেনসাইল ইল্ডিং। তার মানে হলো এটা টেনসাইল ইল্ডিং এর জন্য এটা ফেল করে যাবে, কিন্তু টেনসাইল রাপচারের ক্ষেত্রে এটা ওকে থাকবে, এটা 120 কিপ পরিমাণ লোড সে ক্যারি করতে পারবে, নিতে পারবে। সো এই প্রবলেমটায় কারো কোথাও অসুবিধা আছে? আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমাদের যদি ওরকম মানে রিয়েল লাইফে এরকম ফেস করতে হয় যে একটা স্টিল স্ট্রাকচার সিলেক্ট করতে হবে, এখন সেটা হলো ইল্ডিং এর রাপচারের ক্ষেত্রে ফেল করলো বা টেনশনের ক্ষেত্রে ফেল করলো, যে কোনো একটা ক্ষেত্রে হ্যাঁ ফেল করলো, হ্যাঁ সে সময় কি ওই আরেকটা হ্যাঁ এটা স্টিল ইউজ মানে করা যতক্ষণ যাবে না।
যে কোনো একটাতে ফেল করলে এটা ইউজ করা যাবে না। এটার মানে হলো দেখেন এখানে রাপচারে ফেল করে নাই কিন্তু ইল্ডিং এ ফেল করছে। কথাটার মানে হলো এই টেনশন মেম্বারের উপর যখন এই পরিমাণ লোড পড়বে এটা বেঁকে যাবে কিন্তু ছিঁড়ে যাবে না। মানে বেঁকে যাবে কিন্তু ছিঁড়ে যাবে না। কিন্তু আপনাকে তেমন ভাবে ডিজাইন করতে হবে যে এটা কখনোই যেন বেঁকে বা ছিঁড়ে কোনোটাতেই ফেল না করে। না বাঁকা যাবে না। বাঁকানো হলেই তার মধ্যে ওভার স্ট্রেস চলে আসবে এবং সেখানে ফ্যাটিগ তৈরি হবে। সেটা আস্তে, আস্তে ছিঁড়ে মানে কিছুক্ষণ পরে সেটা ফেল করে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো যেকোনো একটা সেটা ইল্ডিং হোক বা রাপচার হোক যেকোনো একটা যেতে ফেল করা মানে ওইটা আর ইউজ করা যাবে না। তখন আপনাকে কি করতে হবে এই যে AIC টেবিলে আবার চলে আসতে হবে। আপনি কি করছিলেন 4x4 হাফ ইউজ করছিলেন। তার মানে কি এখন আপনি যদি প্রফেশনালি একদম আপনার প্রজেক্টের জন্য কাজ করেন, একজন এফিশিয়েন্ট ইঞ্জিনিয়ার হইতে চান, তাহলে তখন কি করতে হবে? এই 4x4 5/8 নিয়ে আবার সেম চেক দিতে হবে। চেক দেওয়ার পরে আবার যদি আসে যে একটা পাস করতেছে, একটা ফেল করতেছে, তখন 5/8 এর উপরে যেটা 3/4 এইভাবে প্রত্যেকটা জন্য আপনাকে চেক দিতে হবে। কারণ এই স্টিল স্ট্রাকচার জিনিসটা এমন, ধরেন আপনি ডিজাইন করার সময় এই 4x4 হাফ এর জন্য ফেল করতেছে, আপনি বিরক্ত হয়ে কি করলেন? এই 5x3 হাফ দিয়ে ডিজাইন করে দিলেন এবং দেখলেন যে ২ টাই আসতেছে, সেফ আসতেছে। কিন্তু সেক্ষেত্রে অসুবিধা কি? এই যে দেখেন, এই কস্ট অনেক বেড়ে যায়। স্টিল স্ট্রাকচারের যদি থিকনেস সামান্য একটু বেড়ে যায় বা লেন্থ এর হাইট বা লেন্থ, উইডথ কোনটা যদি একটু বেড়ে যায় তাহলে টোটাল ওয়েট এর পরিমাণটা অনেক বেড়ে যায়। এবং আমরা তো জানি স্টিল স্ট্রাকচার মেইনলি কিন্তু কমার্শিয়াল ভাবে জাস্ট ওয়েট এর উপরেই বিক্রি করা হয়। যে স্ট্রাকচারাল স্টিল যে প্রতি টনের প্রাইস কত এটার উপরে বিক্রি করা হয়। সো আপনি ধরেন যদি জাস্ট আপনার একটা কলামের থিকনেস আপনি সামান্য পরিমাণ 0.25 ইঞ্চি থিকনেস বাড়ায় দিলেন। আপনার পুরা প্রজেক্টে ওটা কয়েকশো টন এমনকি কয়েক হাজার টন ওয়েট বাড়ে যাবে। সো সেক্ষেত্রে আপনার টোটাল কস্টের পরিমাণ কিন্তু অনেক বেশি হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। আর কোনো প্রশ্ন এই প্রবলেমটা নিয়ে এক্সাম্পল 2 নিয়ে? দেখেন এই প্রবলেম গুলা কিন্তু খুব সহজ প্রবলেম এবং এগুলা কিন্তু পরীক্ষায় আসবে। এখানে ৩ টা প্রবলেম আছে। এক্সাম্পল 1, 2, 3 ৩ টাই কিন্তু ছোট, ছোট প্রবলেম। এখানে আমি জাস্ট খাতায় মানে একদম আপনাদের বোঝানোর জন্য সব ইনফরমেশন দিয়ে করছে দেখে যেমন এই প্রবলেমটা লাগছে ১ পেজের একটু বেশি ১.৫ পেজ মতো। আগের প্রবলেমটা ২ পেজ নিয়ে করছি। এটা ২ পেজ নিয়ে করার কারণ হলো আপনাদের একদম ভেঙে, ভেঙে করানো। আপনি টাইম সেভ করার জন্য কি করতে পারেন? আমি দেখেন এখানে আগে নমিনাল স্ট্রেংথ বের করছি, তারপরে ডিজাইন স্ট্রেংথ বের করছি। আপনি কি করতে পারেন? একবারে ডাইরেক্ট এখানেই ফাই গুণ করে দিতে পারেন। পরে আরেকটা স্টেপ না করে ডাইরেক্ট এখানেই ফাই গুণ করে দেন। আপনার অঙ্ক আরো ছোট হয়ে যাবে। প্রবলেম গুলা ছোট, ছোট এবং সহজ, সহজ। এগুলাকে অবহেলা করেন না। এই জিনিসগুলা ভালো করে বুঝে নেন। এগুলা কিন্তু পরীক্ষায় আসবে। আমাদের তো মিডের আগে মেইনলি আমরা ২ টা বড় চ্যাপ্টার পড়তেছি এবং সেখান থেকে ৪ সেট প্রশ্ন আসবে। মানে প্রতিটা চ্যাপ্টার থেকে কিন্তু ২ সেট করে প্রশ্ন আসবে। সো সেখানে এখানে আমাদের এই ১ম যে পার্টটা আছে, এই ১ম পার্টে ৩ টা ম্যাথ আছে ছোট, ছোট। ৩ টা ম্যাথ থেকে কিন্তু একটা আসবে। এবং সেকেন্ড পার্ট যেটা ব্লক শেয়ার স্ট্রেংথ ওইখানে একটা ম্যাথই আছে এবং একটা ম্যাথই ইম্পোর্টেন্ট। ওই একটা ম্যাথই আরকি ঘুরায় পেঁচায় দেওয়া হয়। সো ২ নম্বরটায় যদি কারো কোনো অসুবিধা না থাকে তাহলে আমরা পরেরটাতে যাই। ৩ নাম্বার প্রবলেম যেটা ৩ নাম্বার প্রবলেমটাতে যাই। এখানে কি বলতেছে? ৩ নাম্বার প্রবলেমটাতে বলতেছে an ASTM A992WT6x20। তাহলে দেখেন এইখানে কিন্তু একটা টি সেকশন ইউজ করা হয়েছে। একদম ১ নাম্বার এক্সাম্পলে আমরা একটা ডাব্লিউ সেকশন বা আই সেকশন ইউজ করছিলাম। ২ নাম্বার এক্সাম্পলে একটা এল সেকশন ইউজ করা হয়েছে এবং ৩ নাম্বার এক্সাম্পলে এখানে একটা টি সেকশন ইউজ করা হয়েছে। এখন আমি একটু বলি যে টি সেকশনটা আসলে টেনশন মেম্বার হিসেবে কখন ইউজ করা হয়? টি সেকশনটা ২ জায়গায় টেনশন মেম্বার হিসেবে ইউজ করা হয়। ধরেন এরকম এখানে একটা স্ট্রাকচারাল স্টিল আছে, এখানে একটা স্ট্রাকচারাল স্টিল আছে। এখন এই ২ টাকে কানেকশন কিভাবে দিবেন? কানেকশন দেওয়া যাইতে পারে যে এখানে জাস্ট ওয়েল্ডিং করে কানেকশন দেওয়া যাইতে পারে। কারণ এইখানে তো এখানে যখন আমরা ওয়েব নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু এখানে বোল্ট লাগানোর সুযোগ নাই। বোল্ট লাগাইতে হলে এখানে আবার নতুন করে আরেকটা স্টিল দিতে হবে। তাহলে কি হইতে পারে? যদি জাস্ট আমরা এই ২ টা স্টিল স্ট্রাকচার এর কথা চিন্তা করি তাহলে কিন্তু এই জাস্ট এতটুকু জায়গা ওয়েল্ডিং করা ছাড়া আর কোন উপায় নাই। তো এতটুকু জায়গা যদি ওয়েল্ডিং করি তাহলে তার ওয়েল্ডিং এর স্ট্রেংথ টা অনেক কম আসবে। এর উপরে লোড আসলে এটা এখান থেকে ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। তাই কি করা হয়? তাই এখানে এরকম একটা টি সেকশন ইউজ করা হয়েছে। এখানে যে শুধুমাত্র টি সেকশন ইউজ করতে হবে বিষয়টা এরকম না। এখানে কানেকশন দেওয়ার জন্য অনেক রকম আর আই সেকশন থেকে শুরু করে অনেক রকম সেকশন ইউজ করা যাইতে পারে। অনেক, অনেক সেকশন ইউজ করা হয়। আমাদের এই প্রবলেমটাতে কি করছে? এরা একটা টি সেকশন ইউজ করছে। এখন যদি আমি একটা টি সেকশন ইউজ করি তাহলে এখন আমি ২ ভাবে কানেকশন দিতে পারি। আমি এখানে ওয়েল্ডিং করে এই পাশ দিয়ে ওয়েল্ডিং করতে পারি অথবা আমি এখানে বোল্ট দিয়ে এখানে বোল্ট দিয়ে কানেকশন দিতে পারি।
আমাদের মেইনলি টেনশন মেম্বারটার কিন্তু ফাংশনই এটা যে সে দুইটা স্ট্রাকচারাল স্টিলের মাধ্যমে সে কানেক্টর হিসেবে কাজ করে, সে একটা সংযোগ মাধ্যম হিসেবে কাজ করে। তো এখানে আমাদের যে WT সেকশনটা ইউজ করা হয়েছে, এরপরে বলতেছে এটা লেন্থ হলো 30 ফিট, মানে এই টোটাল এই যতদূর কানেকশন দেওয়া হয়েছে এই লেন্থটা হলো 30 ফিট। এরপরে বলতেছি ইট ক্যারিস এ ডেড লোড অফ 40 কিউবস, মানে এই যে এখান থেকে সে 40 কিউব ডেড লোড ক্যারি করে এবং 120 কিউব লাইভ লোড ক্যারি করে। দ্য ইন্ড কানেকশন ইজ ফিলেট ওয়েল্ডেড। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করেন, এখানে প্রশ্নে দেখায় আছে যে যে কানেকশনটা দেওয়া হয়েছে সেই কানেকশনটা ওয়েল্ডেড কানেকশন দেওয়া হয়েছে, এখানে কিন্তু কোনো বোল্টেড কানেকশন দেওয়া হয় নাই, এখানে ওয়েল্ডিং করা হয়েছে। অন ইচ সাইড ফর 16 ইঞ্চি, তার মানে এই যে দেখেন এই ওয়েল্ডিং যে করা হয়েছে সে ওয়েল্ডিং এর লেন্থটাও এখানে বলে দিছে, এখানে দুই পাশে, অর্থাৎ আমি যদি এরকম এই ফিগারটার কথা বলি, এই পাশে 16 ইঞ্চি ওয়েল্ডিং করা হয়েছে, এই পাশে 16 ইঞ্চি ওয়েল্ডিং করা হয়েছে। এরপরে বলতেছে ভেরিফাই দ্য মেম্বার টেনসাইল স্ট্রেংথ, তার মানে হলো এখন আমাকে দেখতে হবে এই যে টি সেকশন যেটা, এই টি সেকশনটা এই পরিমাণ লোড সে নিতে পারে কিনা, এই পরিমাণ লোড সে আমাদের চেক করে দেখতে হবে সে ওকে আছে কিনা সেকশনটা। এখন আমরা আসি, আচ্ছা এখানে তার আগে আমি একটা ইন্টারেস্টিং কথা বলে নেই, আমরা যে এখানে মেম্বারের টেনসাইল স্ট্রেংথ চেক করতেছি এখানে কিন্তু আমরা একটা জিনিস অ্যাসিউম করে নেই যে আমরা যে বোল্ট ইউজ করতেছি বা ওয়েল্ডিং ইউজ করতেছি, যে মেম্বার ফেল করার আগে আমরা অ্যাসিউম করে নেই যে ওয়েল্ডিং বা বোল্ট এগুলো ফেল করবে না, আমরা ধরে নেই যে এগুলো যথেষ্ট রিজিড আছে, যে আমরা এখানে ফেল হলে শুধুমাত্র টেনশন মেম্বারেরই ফেল হবে। কিন্তু আসলে বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে আপনার টেনশন মেম্বারটা ঠিক আছে, এখানে ওয়েল্ডিং বা বোল্ট এটা যে কোনো কিন্তু একটা ফেল ফেল করতে পারে। এইটা এই যে কানেকশন, এই আলাদা একটা চ্যাপ্টার আছে, মেনলি ওই চ্যাপ্টারে কি আমরা এই একটা বোল্টের স্ট্রেংথ কতটুকু হয় বা একটা ওয়েল্ডিং এর স্ট্রেংথ কতটুকু হয় সেটা আমরা ওই চ্যাপ্টারে শিখবো। আমরা যখন টেনশন মেম্বার পড়তেছি তখন আমরা ধরে নিতেছি যে এখানে যে ওয়েল্ডিং বা বোল্ট যেটাই আসে না কেন সেটা সাফিসিয়েন্টলি রিজিড, এখানে ফেল হলে শুধু টেনশন মেম্বারের ফেলই হইতে পারে। তো প্র্যাকটিক্যালে যখন আসলে এটা অ্যানালাইসিস করা হয় বা ডিজাইন করা হয় তখন সিমultaneously দুইটাই চেক দেওয়া হয়, সিমultaneously এই টেনশন মেম্বারটাও চেক দেওয়া হয়, সাথে সাথে পাশে তার ওই বোল্ট বা বোল্টিং স্ট্রেংথ বা ওয়েল্ডেড স্ট্রেংথ যেটা সেটাও চেক দেওয়া হয়, দুটাই চেক দিয়ে দেখতে হয়। তো আমরা যদি এটা সলিউশনে আসি তাহলে সলিউশন প্রসিডিউর একদম সেম, এখানেও দুই রকম স্ট্রেংথ বের করতে হবে, একটা হলো টেনসাইল ইল্ডিং স্ট্রেংথ আর একটা হলো টেনসাইল রাপচার স্ট্রেংথ। তো প্রথমে আমি দেখি কি কি ইনফরমেশন দেওয়া আছে, বলা আছে ইট ইজ এ টি মেম্বার উইথ ওয়েল্ডিং কানেকশন। সো এখানে আমাদের A992 স্টিলের কথা বলা আছে, যে A992 স্টিলের কথা বলা আছে, তাই আমরা FY50 KSI এবং FU যেটা সেটা 65 KSI ইউজ করতেছি। আচ্ছা এখনো কি গুগল ক্লাসরুমে অ্যাড হইতে কেউ বাকি আছেন? এই পড়ার মাঝখানে তো এরকম হঠাৎ নোটিফিকেশন আসলে ডিস্টার্বিং। আচ্ছা এরপরে আমাদের প্রশ্নে যেটা বলা আছে যে লেন্থ অফ ওয়েল্ডিং লেন্থ, এই যে দেখেন প্রশ্নে বলা আছে 16 ইঞ্চি বা 16 ইঞ্চি, এখানে এরকম এখানে এই ডিরেকশন দিয়েও দেখানো আছে যে ওয়েল্ডিং এর লেন্থটা হলো 16 ইঞ্চি। যে সেকশনটা দেওয়া আছে সেই সেকশনটা হলো WT 6x20। WT 6x20 কথাটার মানে কি সেটা আমি একটু যদি বোঝাই, টি সেকশনের ক্ষেত্রে যে দুইটা অংশ, প্রথম যে 6, এই 6 দ্বারা মেইনলি এই লেন্থটাকে বোঝায় এবং যে 20 সেই 20 দ্বারা মেইনলি এই লেন্থটাকে বোঝায়। সো এখন আমরা যদি এই সেকশনটার ক্ষেত্রে এক্স বারের কথা বলি, আমাদের এই যে এই টেবিল থেকে আমাদের এখন WT সেকশন খুঁজতে হবে, মেইনলি এই যে এখানে আছে দেখেন WT সেকশন আমরা পাইছি। তো WT সেকশনের জন্য আমাদের এই সেকশনটা দেওয়া আছে WT 6x20। তো সেদিকে যদি আমরা আসি তাহলে WT 6x20 এখানে আছে 18, তার মানে আরো নিচে এটা 7, এই যে 6, WT 6 এখান থেকে শুরু হয়েছে, আমাদের সেকশনটা ছিল 6T/20, তার মানে এখানে নাই এ পর্যন্ত, এই যে লাস্ট যেটা WT 6x20। তাহলে এটার জন্য এক্স বার যদি বের করতে চাই তাহলে এই যে দেখেন এক্সিস এক্স এক্স থেকে আমরা এই ওয়াই বার বা এক্স বার একই কথা, ওয়াই বার বা এক্স বার যে কোনো একটা বের করতে পারি। এখানে একই কথা বলার কারণ হলো আমাদের যে সেকশন দেওয়া আছে বা WT সেকশন যেগুলো হয় সবগুলো সিমেট্রিক্যাল সেকশন, অর্থাৎ একদম মাঝখানে যদি আমি একটা এক্সিস টানি তাহলে এই পাশের ডিসটেন্স এবং এই পাশের ডিসটেন্স সমান হয়, তাই আমি এক্স বার বা ওয়াই বারকে সেম একই কথাই বললাম। এখন এই আমার প্রশ্নের ক্ষেত্রে এই পরীক্ষার ক্ষেত্রে এই এক্স বার বা ওয়াই বারের ভ্যালুটা আমি ডাইরেক্ট প্রশ্নে দিয়ে দিব, আর অথবা যদি WT সেকশন দিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে WT এর এই টেবিলও দেওয়া থাকবে, তো চাইলে এখান থেকে টেবিল থেকেও বের করে নিতে পারে। এরপরের অংশে যদি আসি, প্রথমেই হলো আমরা লোডটা ক্যালকুলেশন করে নেই। টোটাল লোড ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা জানি ফর্মুলাটা হলো 1.2 ডেড লোড প্লাস 1.6 ইন্টু লাইভ লোড,
1.2 ইন্টু ডেড লোড 40 কিপ, লাইভ লোড হলো 120 কিপ, সেটা ক্যালকুলেশন করলে টোটাল লোডটা আসে 240 কিপ। এখন আমাদের যে W2 সেকশনটা আছে সেটার আমরা স্ট্রেংথ বের করে দেখব যে এটা 240 কিপ পরিমাণ লোড নিতে পারে কিনা। তো প্রথমে যদি আমরা ইল্ডিং স্ট্রেংথের কথা বলি, তাহলে ইল্ডিং স্ট্রেংথের ফর্মুলা সেম ফর্মুলা, একই ফর্মুলা, ফর্মুলার কোনো চেঞ্জ নাই। সেটা হলো Fy ইন্টু AG। Fy এর ভ্যালুটা যেহেতু A992 স্টিল ইউজ করা হয়েছে, Fy এর ভ্যালুটা হচ্ছে 50 KSI, এবং AG যেটা, AG এর ভ্যালুটা আমরা পাবো এই যে AIC টেবিল থেকে। এই যে W60 ইন্টু 20, এটার জন্য প্রথমে দেখেন এরিয়া লেখা আছে, এরিয়ার ভ্যালুটা এই যে এখানে 5.84। তো 5.84 যদি আমি বসাই দিই তাহলে ক্যালকুলেশন করলে ইল্ডিং স্ট্রেংথের ভ্যালুটা আসে 292 কিপ। এখন ডিজাইন স্ট্রেংথ মানে হলো জাস্ট তার সাথে একটা রিডাকশন ফ্যাক্টর ফাই গুণ করা। কেউ যদি ডাইরেক্ট এক লাইনে এখানে ডিজাইন স্ট্রেংথ লিখে ফাই গুণ করে এখানে 0.85 গুণ করে একবারে বের করে ফেলেন, কোনো অসুবিধা নাই। আমি ভেঙে ভেঙে করতেছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে ফাই গুণ করলে টোটাল আমাদের ডিজাইন স্ট্রেংথ আসে 248 কিপ। তাহলে দেখেন আমাদের টোটাল আলটিমেট লোড ছিল 240 কিপ, আমি এখানে ডিজাইন স্ট্রেংথ পাইছি 248 কিপ। তার মানে আমাদের যে W2 সেকশনটা সেটা ওই যে পরিমাণ লোড দেওয়া আছে সেই ভ্যালুটা সে ক্যারি করতে পারবে, সে ফেল করবে না। ইল্ডিং এর ক্ষেত্রে সে ওকে আছে, ইল্ডিং এর ক্ষেত্রে এখানে কমেন্ট আমি লিখে দিব, ইল্ডিং এর ক্ষেত্রে সে ওকে আছে। এখন আসি রাপচার। রাপচারের ক্ষেত্রেও তো সেম আগের মতোই ফর্মুলা, যে TNR ইকুয়াল টু FU ইন্টু AE। এখন দেখেন এইখানে আমি একটা বড় ফর্মুলা ইউজ করছি, যে U ইকুয়াল টু 3L স্কয়ার ডিভাইডেড বাই 3L স্কয়ার প্লাস W স্কয়ার ইন্টু 1 মাইনাস X বার ডিভাইডেড বাই L। আগের দুইটার ক্ষেত্রে আমি শুধুমাত্র U ইকুয়াল টু এইটুকু ফর্মুলা ইউজ করছিলাম। এখন আমি এই এতটুকু ফর্মুলা কেন ইউজ করলাম? মেনলি এই ফর্মুলাটা ইউজ করা হয় যদি সেখানে ওয়েল্ডেড কানেকশন থাকে। যদি বোল্টেড কানেকশন হইতো তাহলে আমি শুধুমাত্র এইটুকু ইউজ করলেই হইতো। কিন্তু যেহেতু এখানে ওয়েল্ডেড কানেকশন আছে, ওয়েল্ডেড কানেকশনের ক্ষেত্রে আমাকে এই পুরাটা, এই বাকি এতটুকু অংশ, এই অংশটাকে আমাদের ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে যদি আমি এই ফর্মুলাতে ভ্যালু বসাই তাহলে এখানে এলটা হলো ওয়েল্ডেড লেন্থ, ওয়েল্ডেড লেন্থ আমাদের প্রশ্নেই দেওয়া আছে বা ফিগারে দেখানো হয়েছে 16 ইঞ্চি। সেটা যদি ভ্যালু বসাই 3 ইন্টু 60 স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু 60 স্কোয়ার প্লাস ডাব্লিউ, যেটা ডাব্লিউটা হলো এই যে আমাদের এআইসি টেবিল থেকে আমরা পাবো, মেনলি ডাব্লিউটি সেকশনের যে ওয়েভ আছে সেই ওয়েভটাই হলো ডাব্লিউ। আমাদের এই ডাব্লিউ এর ভ্যালুটা আমরা এখান থেকেই পাবো। এই যে এই যে এই যে ডাব্লিউ যেটা উইডথ, প্লেস যে উইডথ সেটাই হলো এই যে 8.01, প্রশস্ততা সেটা হলো 8.01। তো সেই ভ্যালুটা এখানে নিয়ে এসে বসানো হয়েছে 8.01 স্কয়ার ইন্টু 1 মাইনাস এক্স বার। এক্স বার কোথা থেকে পাবো? এই যে এখানে যেটা দেখাইছিলাম যে এই ওয়াই বার বাই এক্স বার, একই কথা, এখান থেকে পাইছিলাম 1.09। এই এক্স বার বা ওয়াই বারের ভ্যালুটা ডাইরেক্ট প্রশ্নে দিয়ে দিব। আর এল এর ভ্যালু যেটা সেটা তো জাস্ট ওয়েল্ডেড লেন্থ 16 ইঞ্চি। তো পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে ইউ যেটা, সেই ইউ এর বা শেয়ার ল্যাগ ফ্যাক্টরের ভ্যালুটা আসে 0.86। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এএন বের করতে হবে। এখন এএনটা কি? এএনটা বলছিলাম গ্রস এরিয়া থেকে ওই যে বোল্টের এরিয়া, সেই বোল্টের এরিয়াটা বাদ দিলে আমরা সাধারণত এএন বা নেট এরিয়াটা পাই। কিন্তু আমি যদি এই প্রবলেমটার জন্য খেয়াল করি, এই প্রবলেমে কিন্তু কোথাও কোনো বোল্ট ইউজই করা হয় নাই। সো যদি বোল্ট ইউজ না করা হয় তাহলে কিন্তু আমার টেনশন মেম্বারে কোনো রকম কোনো ছিদ্র করাই হয় নাই। এখানে শুধুমাত্র ওয়েল্ডিং করা হয়েছে। তার মানে কি এখানে কোনো ছিদ্র করা হয় নাই। ছিদ্র করা হয় নাই মানে কি এখানে আমার কোনো বোল্টের এরিয়া নাই। তার মানে কি এই ক্ষেত্রে এই যেহেতু ওয়েল্ডিং করা হয়েছে, ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমাদের এজি অর্থাৎ গ্রস এরিয়া এবং নেট এরিয়া দুইটাই সেম। কারণ কি এখানে যে আমরা সাধারণত এএন বের করতে হলে যে এজি থেকে কোনো কিছু একটা বাদ দেই, যেমন আগের প্রবলেমটাতেই করলাম, যে এএন বের করতে হলে এজি থেকে যে বোল্টের এরিয়াটা বাদ দেই। এখানে যেহেতু কোনো বোল্ট নাই তার মানে কি এই এরিয়া টুকের ভ্যালুটা 0। তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা কি দাঁড়ায়? এএন ইকুয়াল টু এজি। তাই এক্ষেত্রেও সেম, জাস্ট এই ক্ষেত্রেও এএন ইকুয়াল টু এজি ফর ওয়েল্ডিং কানেকশন, এএন ইকুয়াল টু এজি। অর্থাৎ এএন এর ভ্যালুটা আর এজি এর ভ্যালুটা, এজি এর ভ্যালুটা আমরা এআইসি টেবিল থেকে বের করে নিয়ে আসছি 5.84, সেই ভ্যালুটা এখানে বসাই দিছি 5.84। তো সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে এই এর ভ্যালুটা আসে 5.02। টেনসাইল রাপচার স্ট্রেংথের ফর্মুলাটা এই যে এখানে লেখা আছে FU ইনটু AE, FU ইনটু AE। এর 992 স্টিলের জন্য FU এর ভ্যালু 65 KSI এবং AE এর ভ্যালুটা ক্যালকুলেশন করে আমরা পাইলাম 5.02। সেই দুইটা গুণ করলে ভ্যালু আসে 326। ডিজাইন স্ট্রেংথ মানে হলো এটার সাথে একটা রিডাকশন ফ্যাক্টর ফাই গুণ করতে হবে। সো রিডাকশন ফ্যাক্টর গুণ করার পরে সেক্ষেত্রে আমরা ভ্যালুটা পাইলাম হলো 244 কি। এখন আমাদের টোটাল লোডের পরিমাণ কত ছিল? টোটাল লোডের পরিমাণ ছিল হলো
240 কিপ, এই যে 240 কিপ, এবং আমি রাপচার স্ট্রেংথ পাইলাম 244 কিপ। তার মানে কি আমার যে ডাব্লিউটি সেকশনটা, এই ডাব্লিউটি সেকশনটার স্ট্রেংথ আমাদের যে এই টোটাল লোডের থেকে বেশি আছে, তার মানে কি আমাদের এই সেকশনটা ওকে আছে, এটা ফেল করবেন। এটা কি বোঝা গেছে? কারো কোথাও সমস্যা আছে 3 নাম্বার এক্সাম্পলে? কোথাও বুঝতে পারেন না এমন কেউ? স্যার ওই যে ওয়েল্ডিং যে করা হয়েছে, ওয়েল্ডিং এর ভলিউমটা ওটা একটু বুঝাইতে পারবে স্যার একটু? এখানে আমাদের ওয়েল্ডিং এর ভলিউম প্রয়োজন নাই, এখানে আমাদের শুধুমাত্র দরকার ওয়েল্ডিং এর লেন্থ। মানে আমরা যে ফর্মুলাতে এখানে এল ইউজ করছি, এই যে যেখানে আমরা এল ইউজ করছি, স্মল এলটা হলো ওয়েল্ডিং লেন্থ। সো ওয়েল্ডিং লেন্থ, এটা এই যে দেখেন লেন্থ অফ ওয়েল্ডিং, এটা হলো 16 ইঞ্চি। এটা কিভাবে পাবো? এটা ডাইরেক্ট আমাদের ফিগারেই দেওয়া আছে এবং প্রশ্নেও বলা আছে। অথচ দ্য ইন কানেকশন ইজ ফিলেট ওয়েল্ডেড, তার মানে এখানে একটা ফিলেট ওয়েল্ডিং ইউজ করা হয়েছে। ফিলেট ওয়েল্ডিং এর লেন্থ এখানে দেখেন, এই যে এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে 16 ইঞ্চি। এখানে 17 ইঞ্চি যেটা দেখতেছেন সেটা কিন্তু ওয়েল্ডিং না, ওয়েল্ডিং যেটা সেটা হলো 16 ইঞ্চি, যেটা প্রশ্নেই বলা আছে। এই যে দেখেন এখানে প্রশ্নেই বলা আছে যে ফিলেট ওয়েল্ডেড অন ইচ সাইড ফর 16 ইঞ্চি, মানে দুই পাশে 16 ইঞ্চি করে ওয়েল্ডিং ইউজ করা হয়েছে। 17 ইঞ্চি যেটা সেটা হলো আমরা সেটা যে এখানে যেটা দেখাইলাম যে দুইটা মেম্বারকে যখন আমি কানেকশন দিতেছি, একটা আরেকটার সাথে এখানে ওভারল্যাপ কানেকশন দেওয়া হয়েছে। দেখেন এই যে এখান থেকে একটা মেম্বার এবং এইখান থেকে আরেকটা মেম্বার, তাহলে এতটুকু জায়গা ওভারল্যাপ করছে। সেই টোটাল ওভারল্যাপের লেন্থটা হলো 17 ইঞ্চি, কিন্তু সেখানে এইদিকে 0.5 ইঞ্চি, এদিকে 0.5 ইঞ্চি ফাঁকা রাখা হয়েছে, ওয়েল্ডিং করা হয়েছে মেনলি 16 ইঞ্চির। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে এই প্রবলেমটাতে? আচ্ছা, আমাদের এই আমরা তো এই চ্যাপ্টারে টেনশন মেম্বারের ডিজাইন শিখলাম, বা ওই রাফতার স্ট্যান্ড বের করা শিখলাম। আমাকে একটা কথা বলেন, আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা না হলে বলেন, কি প্রশ্ন বলেন? কেউ কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলেন? আচ্ছা আমি বলি, আমরা এর আগে যে দুইটা প্রবলেম করলাম, দেখেন দুইটা প্রবলেমেই আমাদের কি ছিল, এই বোল্টেড কানেকশন ছিল। একটা ছিল আই সেকশনের সাথে আর একটা ছিল এল সেকশনের সাথে। তাহলে বোল্টেড কানেকশন থেকে যখন আমরা নেট এরিয়া বের করছিলাম, তখন নেট এরিয়াটা মানে আমাদের টোটাল যে এরিয়াটা, সেই এরিয়াটা কিন্তু কমে গেছিল। যে আগের প্রবলেমটাতে যদি দেখাই, এই যে আমাদের গ্রস এরিয়াটা ছিল 3.75 ইঞ্চি, কিন্তু ওই বোল্ট বাদ দিয়ে মেনলি আমাদের আলটিমেটলি এরিয়া ক্যালকুলেশন করেছিলাম 3.31। অর্থাৎ বোল্টেড কানেকশন যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের যে টেনশন মেম্বার যেটা, সেই টেনশন মেম্বারের এরিয়াটা কিন্তু কমে যায়, কারণ সেটার মধ্যে আবার ছিদ্র করে সেখানে বোল্ট লাগানো হয়। আর যদি আমরা ওয়েল্ডেড কানেকশন ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো এরিয়াটা বাদ যায় না, কারণ কি সেখানে কোনো ছিদ্র করা হয় না, সেখানে কোনো বোল্ট লাগানো হয় না। টেনশন মেম্বারের এরিয়াটা, অর্থাৎ নেট এরিয়া এবং ক্রস এরিয়া, দুইটা এরিয়াটাই সেম থাকে, এখানে কোনো এরিয়াটা নষ্ট হয় না বা বাদ যায় না। তাহলে এই ওয়েল্ডিং আর বোল্ট, এই দুইটার মধ্যে আসলে ভালো কোনটা? আমাদের কি মনে হয় যে কোনটা ইউজ করা ভালো? বোল্ড স্যার, বোল্ড। বোল্ট ইউজ করা ভালো কেন? যে স্যার এটা তো খুলে নেওয়া যাবে, ওর সাথে ওটা তো কাটতে ফেলতে হবে। হ্যাঁ রাইট, মোটামুটি এইটা একটা মেজর ফ্যাক্টর। যে যদি আমরা ওয়েল্ডিং এ, যদিও মানে ওয়েল্ডিং এর ক্ষেত্রে যেহেতু এরিয়াটা নষ্ট হয় না, ওয়েল্ডিং এর ক্ষেত্রে কিন্তু ডিজাইন স্ট্রেংথ কিছুটা বেশি আসে বোল্টের থেকে। ওয়েল্ডিং এর ক্ষেত্রে ডিজাইন স্ট্রেংথ কিছুটা বেশি আসে, কারণ এখানে কোনো এরিয়াটা যেহেতু নষ্ট না হয় না। নষ্ট না হলে কি হবে, এখানে আমরা যখন এই এরিয়া দিয়ে গুণ করব, তখন এই ভ্যালুটা বেশি আসবে ওয়েল্ডিং এর ক্ষেত্রে। কিন্তু অসুবিধাটা হলো, আমি যদি আমার স্ট্রাকচারটাকে রিমুভ করতে চাই, সরাইতে চাই, ডিটাচ করতে চাই, তাহলে সেক্ষেত্রে ওয়েল্ডিং এর ক্ষেত্রে সেটা ডিটাচ করা ঝামেলা, পুরোটা ভেঙে ফেলতে হয়। যেটা বোল্টের ক্ষেত্রে খুবই ইজি, এটা আমি চাইলেই জাস্ট বোল্টটাকে আমি আনবোল্ট করে নিয়ে আমি স্ট্রাকচারাল মেম্বারটাকে আমি খুলে অন্য কোথাও ইউজ করতে পারি। আর আরো একটা অসুবিধাও হয়, সেটা আসলে বোল্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি অনেক বেশি পুরাতন একটা ওয়েল্ডেড কানেকশনের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে কিছু আর কি স্ট্রেস বা এখানে কিছু দেখা যাচ্ছে ইররেগুলারিটিস এর কারণে এই যে বন্ডিং স্ট্রেংথ, সেই স্ট্রেংথ আসলে আস্তে আস্তে কমে যায়।
সো কমে গেলে দেখা যায় এটা স্টিলের প্রপার্টিস এর কারণে হইতে পারে, যে দেখা যাচ্ছে যে এখানে ওয়েল্ডিং করা হচ্ছে সেখানে স্টিলটা একটু মরিচা ধরে গেছে, করোডেড হয়ে গেছে, তো সেক্ষেত্রে ওর স্ট্রেংথটা কমে যায়। সেক্ষেত্রে সেই অনেকদিন পরে সার্ভিস পিরিয়ড অনেকদিন যাওয়ার পরে দেখা যায় যে সেটা সেখান থেকে ফেল করতে পারে। কিন্তু বোল্ট যেটা ইউজ করা হয়, বোল্টে যে স্টিলটা ইউজ করা হয় সেটা এই আমরা সেকশনের ক্ষেত্রে যে সমস্ত স্টিল ইউজ করতেছি সেটা থেকে অনেক বেশি সুপিরিয়র হাই স্ট্রেংথের স্টিল, এবং সেটা আসলে মরিচা পড়ার সম্ভাবনা খুবই সামান্য, বা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনাও খুবই সামান্য। এই কারণে মেনলি এখন বোল্ট এত বেশি পপুলার। স্যার বোল্ডের ক্ষেত্রে স্যার বোল্ট কি কেউ খুলবে না, খুলে নিয়ে যেতে পারে না? যেমন স্যার আমাদের মেট্রো রেলের যেগুলা স্যার আছে, যেমন আচ্ছা, স্যার ওই যে ফুটওভার ব্রিজ গুলা করছে ওখানকার, কিন্তু স্যার নিচ দিয়ে আমরা যখন যাই দেখি হ্যাঁ ওটা কিন্তু স্যার খোলা যায়। হ্যাঁ, তাহলে স্যার এগুলাতে স্যার আসলে রিস্ক রিস্ক বেশি না স্যার? রিস্ক অবশ্যই থাকবে। মানে মেইনলি এখানে দুইটা জিনিস চিন্তা করতে হবে। প্রথম কথাটা হলো, অ্যাজ এ ইঞ্জিনিয়ার যখন আমি ডিজাইন করতেছি, আমি চিন্তা করতেছি আমার স্ট্রাকচারাল ইফিসিয়েন্সি। স্ট্রাকচারাল ইফিসিয়েন্সি মানে কি, আমি কম কস্ট দিয়ে কত বেনিফিট পাইতে পারি। আর যখন আমি আমার সোশিও ইকোনমিক চিন্তা করতেছি, যে আমার সামাজিক অবস্থা চিন্তা করতেছি, তখন আমার এই 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 জিনিসগুলো চিন্তার মধ্যে আসে যে সেক্ষেত্রে কেউ তার খুলে নিয়ে চলে গেল। বাংলাদেশের আসলে যে কন্ডিশন তাতে আসলে কোনো কিছুরই ভরসা নাই। কে কবে দেখবেন কোথাও কোনো মেট্রো রেলের কোনো কিছু বোল্ট খুলে নিয়ে চলে যাইতেই পারে, গিয়ে বিক্রি করে দিল কোনো ভাঙাড়ির দোকানে। তো সেক্ষেত্রে আসলে এই রিস্কটা থেকেই যায়। তো সেক্ষেত্রে মেনলি এখানে সেফটি মেজার বলতে আসলে যে খুলে নিয়ে যাওয়ার এগেইনস্টে সেরকম কোনো সেফটি মেজার নাই। তবে এখানে যে সমস্ত বোল্ট ইউজ করা হয় সেখানে যে পরিমাণ প্যাচ দেওয়া হয়, সেই প্যাচগুলো সাধারণ, আমরা যে সাধারণ যে রেঞ্জ বলেন বা অন্য যেগুলো এই সাধারণ যে ইনস্ট্রুমেন্ট সেগুলো দিয়ে খোলা সম্ভব না। এটা আপনার ওই রোটেটর আছে আর কি, বোল্ট খোলার জন্য স্পেশাল রোটেটর আছে প্রত্যেকটা সাইজের বোল্টের উপরে। ধরেন এরকম সাইজের একটা বোল্ট, প্রত্যেকটা সাইজের উপরে এরকম, যখন এরকম কোনো হেভি প্রজেক্টে বোল্ট ইউজ করা হয়, এরকম কিছু স্ট্যান্ডার্ড রোটেটর আছে, সেই রোটেটর গুলো বোল্টের মধ্যে দিয়ে তারপরে ওই অ্যান্টি ক্লকওয়াইজ দিকে রোটেট করলে তখন আস্তে আস্তে বোল্ট গুলা খুলে আসে। তাছাড়া সাধারণ আমাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট সেগুলা দিয়ে আসলে এটা খোলা সম্ভব না। কিন্তু কারোর যদি এরকম অসৎ চিন্তা ভাবনা থাকে, কেউ যদি মনে করে যে না আমি কোনো মনে করেন বাংলাদেশের মানুষের তো আসলে ভরসা নাই, কোনো কেউ চিন্তা করলো যে আমি ওটা খুলেই ছাড়বো, তাহলে সে এটা ম্যানেজ করতে পারে। এই রোটেটরটা আসলে পাওয়া যায়, এটা মোটামুটি বাণিজ্যিক ভাবে পাওয়া যায়। এই রোটেটরটা কিনে সে বোল্ট খুলে নিয়ে আসতেও পারে। তো এই ক্ষেত্রে আমাদের মেইনলি কন্ট্রোল মেজারটা হলো আমাদের যে ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বা যারা এটা তদারকির দায়িত্বে আছে তাদেরকেই আর কি এটা ইনফোর্স করতে হবে। তাছাড়া অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এখানে আপনার কোনো সে নাই। বুঝতে পারছেন? জি স্যার। স্যার একটা কতটা বড় ভালো হয়। আপনার কথা আমরা কেউই বুঝতে পারি নাই, আরেকবার বলেন। থেকে মাইনাসে বের করে এটা বড় হয়। আসলে আপনার ওইখানে মনে হয় সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। আসলে কথা বলবেন না। কথা মানে অনেক কেটে কেটে আসতেছে, কথাটা আসলে স্পষ্ট আসতেছে না। আপনি আরেকটু চেষ্টা করেন, আরেকবার বলেন তো দেখি আমি বুঝতে পারি কিনা। স্যার এই যে ইউ এন এর যে মানটা, বিশেষ করে এন এর যে মানটা ওইটা আর কি 5.84, এটা একটু বুঝি নাই। মানে এটা কি কোথা থেকে মাইনাস করে নিয়ে আসছেন, বের করছেন এটা? আগের প্রবলেমটার ক্ষেত্রে বুঝছেন, এই ক্ষেত্রে বুঝছেন, এন এর ভ্যালুটা কি এই ক্ষেত্রে বুঝছেন? আগেটা তো যে বুঝছি যে ইউ এর থেকে মাইনাস করছেন, যে এক্স এর মান তো বলছেন দিয়ে দিবেন স্যার। ওয়ান মানে আচ্ছা, যে সূত্র, ইউ এরটা তো বের করছেন সূত্র, তারপর এ এন যেটা এটা আর কি। এন যেটা, এন কথাটার মানে হলো নেট এরিয়া। নেট এরিয়া কথাটার মানে কি, আমরা কোনো কিছু নেট ওয়েট বলতে কি বুঝাই? ধরেন আপনার একটা বালতির মধ্যে বা একটা ধরেন মনে করেন একটা বস্তার মধ্যে 50 কেজি চাল আছে। চালের বস্তায় দেখবেন নেট ওয়েট, গ্রস ওয়েট এই জিনিসগুলো লেখা থাকে অনেক সময়। চালের বস্তা বা যে কোনো অন্য কোনো কিছুর ওজনের ক্ষেত্রে লেখা থাকে যে নেট ওয়েট এত কেজি আর গ্রস ওয়েট এত কেজি। গ্রস ওয়েট কথাটার মানে হলো, ধরেন আমি যদি চালের বস্তার এক্সাম্পল দিয়ে বলি, গ্রস ওয়েট কথাটার মানে হলো বস্তা সহ চালের ওজন। আর নেট ওয়েট কথাটার মানে হলো বস্তা বাদে চালের ওজন। তো এই আমাদের এই ক্ষেত্রে টেনশন মেম্বারের ক্ষেত্রে নেট এরিয়া কথাটার মানে হলো
বোল্টের এরিয়া বাদে যে এরিয়া সেটাকে আমরা বলি নেট এরিয়া, আর গ্রস এরিয়া মানে হলো বোল্টের এরিয়া সহ যে এরিয়া সেটাকে আমরা বলি গ্রস এরিয়া। যখন আমরা এন বের করি বা নেট এরিয়া বের করি তখন আমাদের মানে সূত্রটা বা নিয়মটা হলো গ্রস এরিয়া থেকে যেই কয়টা বোল্ট আছে সেই কয়টা বোল্টের এরিয়াটা বাদ দিতে হবে। আমি এক্সাম্পল 2 দিয়ে যদি দেখাই, এক্সাম্পল 2 তে যে এখানে ফিগারটাতে দেখেন এখানে আমাদের এই টেনশন মেম্বারটার সাথে এখানে একটা বোল্ট আছে। তো একটা ভোল্টেজ মানে জন্য তাহলে কি করতে হবে, আমাদের গ্রস এরিয়া বা টোটাল এরিয়া মানে গ্রস যে 3.75 পাইছিলাম এখানে আর কি, এই গ্রস এরিয়া থেকে একটা ভোল্টের এরিয়াটা আমাদের বাদ দিতে হবে। যেহেতু একটা ভোল্টের এরিয়া তাই আমি এখানে 1 গুণ করে লিখি বা না লিখি একই কথা। এখন যে ভোল্টের এরিয়াটা বাদ দিব সেই ভোল্টের ডায়ামিটার প্রশ্নে দেওয়া আছে যে 3/4 ইঞ্চি ডায়ামিটারের ভোল্ট, এই যে এখানে লেখা আছে 3/4 ইঞ্চি ডায়ামিটারের ভোল্ট, তাহলে ভোল্টের ডায়ামিটার হলো 3/4 ইঞ্চি। এখানে যে 1/8 অংশ, এই 1/8 আমরা ক্লিয়ার স্পেস ইউজ করি। ক্লিয়ার স্পেস কেন ইউজ করি, ধরেন এটা হলো একটা বোল্ট, আপনি এখানে একটা বোল্ট লাগাবেন। এখন এখানে যে ছিদ্রটা করছেন সেই ছিদ্র সাইজ এবং আপনার নাটের সাইজ যদি একদম সেম হয় তাহলে কখনোই নাটটা কিন্তু ওই ছিদ্রের ভিতরে ঢুকবে না। তাহলে কি করতে হবে, নাটের যে মাথাটা আছে তার থেকে আপনার এই ছিদ্রটা কিছু পরিমাণ বড় করতে হবে। সো কতটুকু বড় করতে হবে সেই ভ্যালুটাই হলো 1/8। এটা একটা ফিক্সড ভ্যালু, এটা সবসময় 1/8 পরিমাণে বড় করে ছিদ্রটা করা হয়। তাহলে এই ডায়ামিটারের সাথে আমরা এতটুকু জায়গা ক্লিয়ার বাড়ায় দিলাম, এবং এরিয়া বের করতে হলে এই ডায়ামিটারের সাথে আমাকে এই টেনশন মেম্বারের থিকনেস গুণ করতে হবে। এখানে যে টেনশন মেম্বারটা আছে সেই টেনশন মেম্বারটার থিকনেস হলো 1/2। সেটা আমি কিভাবে বুঝবো, সেটা আমি এই যে এল সেকশন যে সেকশন দেওয়া আছে সেই সেকশন থেকে বুঝবো। একটা এল সেকশনের প্রথম অংশটা মেইনলি এই লেন্থ বোঝায়, দ্বিতীয় অংশটা এই উইডথ বোঝায়, এবং তৃতীয় যে অংশটা সেটা মেইনলি এই পুরো মেম্বারটা থিকনেস বোঝায়। তাহলে এখানে যেহেতু তৃতীয় অংশটা হাফ, তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি আমাদের টেনশন মেম্বারটার যে থিকনেস সেই থিকনেসটা হলো হাফ। এই পুরোটা ক্যালকুলেশন করে আমরা মেইনলি এই ভ্যালুটা পাচ্ছি 3.31। তাহলে দেখেন এই এসডি বা গ্রস এরিয়াটা, যেটা গ্রস এরিয়াটা আমরা ডাইরেক্ট এই যে এরকম এআইসি টেবিল থেকে গ্রস এরিয়া পাইছিলাম 3.75 ইঞ্চি, গ্রস এরিয়াটা পাইছিলাম 3.75 ইঞ্চি। সেখান থেকে যেহেতু একটা বোল্ট ছিল, একটা বোল্টের এরিয়া বাদ দিলে আমরা নেট এরিয়া যেটা নেট এরিয়াটা পাইলাম 3.31 ইঞ্চি। আর 3 নাম্বার এক্সাম্পল যেটা 3 নাম্বার এক্সাম্পলে এখানে কোনো বোল্ট ছিলই না। 3 নাম্বার এক্সাম্পলে এখানে প্রশ্নেই বলা আছে যে এখানে ওয়েল্ডিং কানেকশন, ওয়েল্ডেড মানে এখানে কোনো বোল্ট নাই। তো বোল্ট নাই মানে সেক্ষেত্রে গ্রস এরিয়াও যা নেট এরিয়াও তাই। এক্ষেত্রে এই জন্য কোনো বিয়োগ টিয়োগ কোনো কিছুই করা হয় নাই, এখানে লেখা আছে ফর ওয়েল্ডিং কানেকশন AG equal to AM। এবার কি বুঝতে পারছেন যা সমস্যা ছিল? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর কারো অসুবিধা আছে? এখানে যে রাপচার টেন্সাইল যদি হয় স্যার, যদি নট ওকে স্যার আমাকে কি আবার সেকশনই করতে হইতো নাকি? হ্যাঁ, পরীক্ষার জন্য মানে এই পরীক্ষা সলিউশনের জন্য আপনাকে কোনো কিছুই করা লাগবে না, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন তখন তার থেকে আরেকটা যে কোনো একটা রাপচার বা ইল্ডিং যে কোনো একটা ফেল করলেই যে সেকশনটা দিয়ে প্রথমে ডিজাইন করছেন তার বড় সেকশনটা ধরে নিতে হবে। ঠিক আছে।